আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই কত বড় হয়ে গেছিস তুলি। এই তো সেদিনের কথা, ছোট্ট তুই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দৌড়ে বাড়িতে এসেছিলে, আমাকে জড়িয়ে ধরে বলেছিলে, খালামণি তোমাকে দেখলে আমার অনেক শান্তি লাগে। বিশ্বাস কর, 12 বছর বয়সে যখন তুই আমায় এই কথা বলেছিলি, সেদিন তোকে চিরদিনের জন্য আমার কাছে নিয়ে আসার ইচ্ছে জেগেছিল। কিন্তু বললেই কি অন্যের মেয়ে নিয়ে আসা যায়? তাই তো মনে মনে ঠিক করে নিয়েছিলাম, ছেলের বউ করে এনে আমার বাড়িতে রাখবো তোকে। বড় হয়ে গেলি চোখের পলকেই। কত সুন্দর গুছিয়ে কথা বলাও শিখে গেলি মা। তুলি একটু হেসে বলল, বুড়িও তো হব খালামণি, এত চোখের জল এখন ফেলে হবে নাকি? আমার বুড়ি রূপ দেখেও তো খুশিতে অনেক কাঁদতে হবে তোমার। তুলির মাথায় চুমু খেলেন সায়রা বেগম। তুলি কিছু একটা ভাবলো, চিন্তিত ভগ্নিতে জিজ্ঞেস করলো, তোমার ছেলে বুঝি তোমার পছন্দে বিয়ে করেছে আমায়? আরে না, তুই তো আমার ছেলের ভালোবাসা, ভালোবেসে বিয়ে করেছে তোকে। তুলির হাসিটা তৃপ্তিদায়ক হাসিতে পরিণত হলো। টুকটাক কথা বলতে বলতে শাশুড়ি বউ মিলে নাস্তা বানিয়ে ফেললো দ্রুত। টেবিলে নাস্তা সাজাচ্ছে তুলি, পাশে চেয়ার টানার শব্দে ফিরে তাকালো। একদম রেডি হয়ে নেমে এসেছে আদ্র। তুলি কয়েক পলক স্থির দৃষ্টিতে আদ্রর দিকে তাকিয়ে রইল। আজকাল চোখ দুটো ভীষণ বেহায়াপনা করছে, সারাক্ষণ আদ্রকে দেখার জন্য ছটফট করছে অন্তর। আদ্র তুলির দিকে না তাকিয়ে শান্ত স্বরে বলল, আমরিন, ঝুমু, মা কোথায়? বলতে বলতে ঝুমু আমরিন চেয়ার টেনে বসলো। 3 দিন অতিবাহিত হয়েছে, ঝুমু এখানে বেড়াতে এসেছে। সায়রা বেগম জুসের গ্লাস রেখে বসে পড়ল, কিন্তু তুলি রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে আর চোখে আদ্রকে দেখে যাচ্ছে। এই দেখার শেষ যেন তুলি স্বয়ং চায় না। আস্তে চেয়ার টেনে আদ্র নিচু স্বরে বলল, বসো, তোমাকে ছাড়া তো খাবার নামবে না গলা দিয়ে। তুলি চুপচাপ চেয়ারে বসলো, আদ্রর দিকে দৃষ্টি রেখে। তুলির পেটে খাবার দিয়ে আদ্র নরম গলায় বলে উঠল, আমাকে পরে দেখো, আগে খেয়ে নাও, শক্তিশালী হতে হবে তো। একরাশ বিস্ময়তন্য নিয়ে তুলি চোখ সরিয়ে নিল। মুখে খাবার দিতেই চোখ পড়ল সদর দরজা দিয়ে প্রবেশ করা নিবিড়কে। তাৎক্ষণিক হাসি মুখে বলে উঠল, আসুন ভাইয়া। আমরিনের পাশের চেয়ার টেনে ধপ করে বসল নিবিড়। সবার অগোচরে আমরিনের হাতটা শক্ত করে চেপে ধরল। মুহূর্তেই গতকালের রাগটা মাথায় চাড়া দিয়ে উঠল আমরিনের। চোখ রাঙিয়ে তাকালো নিবিড়ের দিকে, বিনিময়ে বাঁকা হাসল নিবিড়। সায়রা বেগমের দিকে চেয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। জানিয়ে আসবি না, তাহলে তো তোর পছন্দের নাস্তা বানিয়ে রাখতাম, পায়েস রাখতাম। তোমাদের দেখতে ইচ্ছে হলো, তাই সকাল সকাল চলে এলাম। তবুও তুই তো এখন এই বাড়ির জামাই, তোর খাতির যত্নে কি ত্রুটি রাখা যায় বল? আজ সারা দিন থাকবো, কোথাও যাবো না। তুমি বরং আজ সারা দিন আমাকে রেঁধে খাওয়াবা। নিবিড়ের কথায় বেশ খুশি হলেন সায়রা বেগম, কিন্তু আমরিন মনে মনে রাগে ক্ষোভে জ্বলে উঠল। হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো অনবরত, কিন্তু পারল না। আরেকটু শক্ত করে চেপে ধরে নিজের মুষ্টিমেয় নিয়ে নিল নিবিড়। কানের কাছে মুখে নিয়ে ফিচেল স্বরে বলল, যোগাযোগ বন্ধ করে দূরে রাখার চেষ্টা করেছিলেন মিসেস আমরিন, কিন্তু ভুলে যাবেন না রাগ আমারও আছে, এবং আজ তা ভালো করে প্রদর্শন করব আপনার নিকট। তুলি জানে না সব কেন কেবল তার চোখেই বেঁধে। ঠোঁটের হাসির রেখা দেখা দিল আমরিন নিবিড়ের ভঙ্গিমা দেখে। মনে মনে দোয়া করলো সবাই সুখী হোক নিজের প্রিয় মানুষটাকে নিয়ে। আদ্রের সম্মুখে বসে আছে পায়েল, হাতে ঝলমল করছে বিয়ের রঙিন কার্ডটা। ক্লান্তি মাখা নিঃশ্বাস ছাড়লো আদ্র। মাত্র ওটি শেষ করে কেবিনে ফিরেছে। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে পায়েলের উদ্দেশ্যে বলে উঠল, বিয়েটা তাহলে হচ্ছে পায়েল? পায়েল ঠোঁট মৃদু হাসি ফুটিয়ে তুলল, শান্ত স্বরে বলল, হবেই না কেন? বিয়ে তো একদিন না একদিন হবে, সেটা অভিক হলে মন্দ কি?
বাবার যেহেতু অভিককে পছন্দ, অভিকের সাথেই হবে। তুই তো জানিস বাবাই আমার সবকিছু। মাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়। মা দেখতে কেমন সেটা তো আমার মনেই ছিল না। আদ্র থাকবে কি করে? উনি তো 2 বছরের মাথায় আমাদের ছেড়ে চলে গেছেন, চিরকালের জন্য। ছবি দেখে দেখে মনের পাতায় মায়ের মুখটা সজীব রেখেছি। বাবা আমার জন্য নিজের পুরো জীবন একাকিত্বে কাটিয়েছে। বাবাকে কষ্ট দিলে যে অপরাধ হবে, বেইমানি হবে। আমি কথা বলবো আঙ্কেলের সাথে। পায়েল আতকে উঠল, ব্যগ্র কণ্ঠে বলল, না আদ্র, বাবা কষ্ট পাবে। অভিকে চোখে হারায় বাবা, আমি কিভাবে কষ্ট দেব ওনাকে? সম্ভব না রে। কয়েক মিনিটের জন্য নিস্তব্ধতা নেমে এলো রুমে। সে নিস্তব্ধতা কাটিয়ে কার্ডটা এগিয়ে দিল পায়েল। একটু হাসার ভান করে বলল, বাসায় গেলাম না, অবশ্যই পুরো পরিবারকে বলবি বিয়েতে আসতে। হ্যাঁ, তুলকে নিয়ে হলুদের আগে উপস্থিত হবি তোরা। তোদের ছাড়া আমার বিয়ে খুশিটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন আসি, 3টার দিকে ওটি আছে আমার। পায়েল উঠে দাঁড়ালো। আদ্র বিয়ের কার্ডটা হাতে নিয়ে বলল, মাথা নেড়ে না বুঝালো পায়েল। বিয়ের কার্ডটা আন্টির হাতে দিস, অন্তুকে এখন জ্বালাস না। যাওয়ার জন্য উদ্যত হতেই আদ্র পুনরায় ডাকলো। দীর্ঘশ্বাস ফেলে বিষাদ মাখা স্বরে জিজ্ঞেস করলো, ভালোবাসা আছে তোর মনে অভিকের জন্য? ধারালো বর্ষার ফলার মতো সূচালো কিছু একটা গেথে মুহূর্তে পায়েলের হৃদয় রক্তাক্ত করে দিয়ে গেল। চোখ ভর্তি হলো জলে। গড়িয়ে পড়ার আগেই পায়েল হাসি মুখে বলল, ভালোবাসা আছে। বছরের পর বছর ধরে মনের সুপ্ত কোণে একটু একটু করে তৈরি হয়েছে ভালোবাসার পাহাড়। তবে সেটা অভিকের জন্য নয়। অভিকের ভাগ্য নেই এই ভালোবাসা পাওয়ার, আর আমার সাধ্য নেই সেই কাঙ্ক্ষিত মানুষটাকে সবটুকু ভালোবাসা বিলিয়ে দেবার। এক মুহূর্ত দাঁড়ালো না পায়েল। চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল কেবিন হতে। সেদিকে চেয়ে থেকে আদ্র চোখ বুজে নিল, গা এলিয়ে দিল চেয়ারে। আমরিন ওয়াশরুমের দরজা লাগিয়ে ভেতরে ঘাপটি মেরে বসে আছে 1 ঘন্টা যাবৎ, খোলার নামই নিচ্ছে না। ডেকে ডেকে গলা শুকিয়ে এসেছে নিবিড়ের। রাগে কপালের রগগুলো ভেসে উঠেছে। আমরিনকে কষে থাপ্পড় লাগিয়ে ক্ষান্ত হবে আজ। দরজায় বাড়ি মেরে রাগী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি। এবার বের হয়ে শান্তির নিঃশ্বাস নে। বাথরুমে থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। আমরিন নাক ফুলিয়ে বিড়বিড় করল, আমাদের বাথরুম দেখেছেন আপনি? একবার দেখলে বলবেন বাইরের নিঃশ্বাসের চেয়ে এখানে শান্তি বেশি। দরজায় কান পেতে অনুমান করার চেষ্টা করলো আমরিন সত্যি নিবিড় গেল কিনা রুম থেকে। মিনিট 5 অপেক্ষা করে দরজা খুলে বেরিয়ে এলো। নতজানু হয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে যেই না সামনে তাকালো, চক্ষু যুগল চড়ক গাছ। ভয়ে ঠেসে দাঁড়ালো দেয়ালের সাথে। সাধ্য হলে দেয়াল ভেদ করে পেরিয়ে যেত আমরিন। চেয়ারে পায়ের ওপরে পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে আছে নিবিড়। চোখে রাগের ছাপ স্পষ্ট। শুকনো ঢোক গিলে আমরিন ফের ওয়াশরুমে ঢোকার জন্য অগ্রবর্তী হলো। তবে ব্যর্থ হলো তার ইচ্ছা। শক্ত করে জড়িয়ে ধরে কোলে তুলে নিল নিবিড়। পা ছুটতেই চোখ রাঙিয়ে বলল, আছাড় দিয়ে গুঁড়া করে বোতলে ভরে রাখবো, যদি আর একটু নড়েছিস তবে। ভয়ে চুপসে গেল আমরিন। বোকা বনে গেল একদম। কই গেল তার এত সময় অবধি পুষে রাখা রাগ? এ কেমন রাগ? ভয়ের চোটে পালালো। আমরিনকে বিছানায় ফেলে শক্ত করে চেপে ধরল নিবিড়। টকটকে লাল চোখ জোড়া নিক্ষেপ করে বলল, সমস্যা কি তোমার? এত বড় সাহস আমাকে ব্লক করো সবকিছু থেকে, আবার ওয়ার্নিং দাও আমার শ্বশুর বাড়িতে আমি পা রাখলে পা কেটে দিবা। তোমার সামনেই হাজির আছি, কাটো পা। কষ্ট করে পাটা বাড়িয়ে দেবো? আমরিন মুখ ফিরিয়ে বলল, আপনার অ্যাসিস্ট্যান্ট রিয়ার কাছে যান। আমার কাছে কি আপনার? গতকাল দুপুরেও তো ওই মেয়ের সাথে মধুর আলাপ করছিলেন। আমার কাছে এসেছেন কেন এখন? আমি মধুর আলাপ করতে জানি না। আর হ্যাঁ, সরি আপনাদের আলাপে বাধা হয়ে কেবিনে ঢুকে পড়েছিলাম। নিবিড় আহত চোখ চাইল আমরিনের দিক। আমরিনের কথাগুলো মনের কষ্টের দাগ কেটে গেল নিমেষে। 2 হাতে আমরিনের মুখটা কাছে টেনে নিল। এই আমার দিকে তাকাও তুমি। দেখতে চাই না আমি আপনাকে। আমরিনের কণ্ঠ কাঠ কাঠ গলায় নিবিড়ের বুকে ভারী পাথর চেপে ধরল যেন। উত্তেজিত সুরে বলল,
তোমার টাইমিংটা ভুল ছিল আমরিন। তুমি যখন রুমে আসলে তখন রিয়া পেশেন্টদের ফাইলগুলো চেক করানোর জন্য এসেছিল। আই নো তুমি খুব জেলাস, তাই বলে এতটাই যে আমাকেই দূর করে দিবে? পলকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করলো আমরিন, কণ্ঠে এক রাশ তেজ ঢেলে বলে উঠল, আমি জেলাস? ওকে, আমি জেলাস হবই। জেলাস কেনই বা হব না? আমি বাঙালি মেয়ে, সুতরাং আমার হাজবেন্ডের আশেপাশে মেয়ে মানে প্রকৃত সন্দেহ ভাব। অভিমানের কারণ নিশ্চয়ই আপনার জানা আছে। তবুও বলছি, কোনো ওয়েস্টার্ন ড্রেস পরিহিত করা মেয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখতে পারবেন না। না মানে না। বড় রকমের একটা নিঃশ্বাস বেরিয়ে এলো নিবিড়ের শ্বাসনালী বেয়ে। আমরিনকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ছোট ছোট চুমু খেলো। অকস্মাৎ এমন স্পর্শে ধুক করে কেঁপে উঠল আমরিনের হৃৎপিণ্ড। বিয়ে হয়েছে 2 মাস, কখনো এতটা কাছে আসা হয়নি দুজনের। অনুভব করা হয়নি মাতাল করা এই স্পর্শটুকু। এই তো সেদিনের কথা, মাকে নিয়ে হুট করেই হাজির হয়েছিল নিবিড়। বিয়ের প্রস্তাব রাখতেই কেউ নাকচ করেনি, করবেই বা কেন? মুখে ফিরিয়ে দেবার মতো কোনো খারাপ বৈশিষ্ট্য যে নিবিড়ের মাঝে বিদ্যমান নেই। তাছাড়া এতে আদ্রর মতামত ছিল 100%। রাদীপ সাহেব ও ছেলের মতামতে যুক্তিতে অমত করেননি। আমরিন চমকিত নয়ন নিয়ে স্তব্ধ হয়েছিল কয়েক সেকেন্ড। ধরা গলায় শুধু এটুকু বলেছিল, বিয়েতে অমত নেই আমার, তবে আমি এখন প্রস্তুত না ভাইয়া, প্রস্তুত নই এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। ক্রমে ক্রমে হেসে উঠেছিল সবাই। আমরিনের মাথায় স্নেহের হাত বুলিয়ে নিজেদের মনের কথা জানালো। সেদিন শুধু কাবিন হওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছিল 2 পরিবার। আমরিনের ইচ্ছে যাওয়া বিবেচনা প্রাধান্য দিয়ে রেজিস্ট্রির মাধ্যমে ঘরোয়াভাবে বেঁধে দেওয়া হয়েছে নিবিড় আমরিনকে এক পবিত্র বন্ধনে। নতুনভাবে অভিনবত্ব নিয়ে ভালোবাসার সম্পর্ক পরিণতি লাভ করেছে স্বামী স্ত্রীর সম্পর্কে। হঠাৎ বিয়ে, হঠাৎ নতুনত্ব। সেই দিনটাই ছিল প্রকৃতির রোমাঞ্চকর বর্ষণমুখর দিন। কপালে উষ্ণ পরশে স্মৃতিচারণের সমাপ্তি ঘটিয়ে চোখ নির্মলিত করে নিল আমরিন। সহসা ধরাস করছে বক্ষস্থল। চোখ বন্ধ রেখেই আঁকড়ে হাতের মুঠোয় পড়ে নিল নিবিড়ের শার্টের কিছু অংশ। যতটুকু নেওয়া যায় ততটুকুই মাত্র। প্রেমে আবদ্ধ থেকেও তো এমন অনুভূতি আসেনি কখনো। তবে কি স্বামীর প্রতি অধিকারবোধ থেকেই এমন নির্লজ্জ বেহায়া ইচ্ছে মনে জেগেছে? আমরিনের গলা শুকিয়ে এলো, তৃষ্ণায় খা খা করছে কণ্ঠনালী। নিবিড়ের প্রশস্ত বুকে নিবিড়ভাবে লেপ্টে থাকার তীব্র আশা জাগ্রত হলো মনের মাঝে। বয়সের তুলনায় খুবই বিচক্ষণ আমরিন। স্পষ্ট জানা আছে তার আশাবাদী হওয়া ভালো, তবে খুব বেশি আশাবাদী হওয়া নিজের জন্য ঢের অন্যায়। তাই অপেক্ষা বা আশাবাদীর লিস্টে থাকতে রাজি নয় সে। তৎক্ষণাৎ মনের বাসনাকে মুখে আনলো, ব্যক্ত করলো নিবিড়ের কাছে। আমাকে একটু আপনার বুকে জায়গা দেবেন নিবিড়? বলতে বলতে কিছু সেকেন্ড ব্যয় হলেও বুকে নিতে ব্যয় করেনি নিবিড়। মাথা বুকে চেপে ধরে ঠোঁট বুলালো আমরিনের চুলের ভাঁজে। আবেগী স্বরে বলে উঠল, এই বুকে তোমার স্থান পার্মানেন্ট এবং চিরকাল। কথাটা শুনে আনন্দে অশ্রু ভরে এলো আমরিনের 2 চোখে। গাল দুটোতে লাল রঙের প্রলেপ পড়েছে। মনে মনে বলল, তুলি, তোর সঙ্গদোষ পেয়েছে আমায়, নয়তো লজ্জা আমাকে স্পর্শ করার সুযোগ পেত নাকি? আচমকা কিছু একটা মনে পড়তেই উৎকণ্ঠা হয়ে বলল, আপনি কবে যাবেন অস্ট্রেলিয়া? ক্যান্সেল করে দিয়েছি, সম্ভব না আমার পক্ষে কোথাও যাওয়া। নিমিষে তীক্ষ্ণ চাহনি ছুড়ে দিল আমরিন নিবিড়কে লক্ষ্য করে কড়া সুরে বলল, আপনি তো সেমিনারের জন্য অস্ট্রেলিয়া যাবেন বলেই এত তাড়াহুড়ো করে বিয়ে হলো, এখন যাবেন না কেন? অনেক ভেবেছি, তবে সিদ্ধান্ত নিয়েছি যাব না। কারণ আমরিনবিহীন প্রতিটা মুহূর্ত মরুভূমির উত্তাপের মতো আমার কাছে। এত তেষ্টা সহ্য করার শক্তি আমার নেই মিসেস আমরিন। কপট রাগ প্রদর্শন করলেও মনে মনে প্রচন্ড খুশি হলো আমরিন।
কারণ একটাই, আজকাল বছর খানেক আগের চেয়েও বেশি ভালোবাসা অনুভব হয় নিবিড়ের জন্য। গোধূলি বেলার সৌন্দর্য উপভোগ করতে কাচের দরজা ঠেলে বেলকনিতে এসে দাঁড়ালো তুলি। মৃদু মন্দা বাতাস বইছে চারদিকে। আর্দ্র রুমের বারান্দা বিয়ের আগেই তুলির ভীষণ পছন্দ হয়েছিল। মনে জেগেছিল প্রতিদিন এখান থেকে গোধূলি লগ্নতে মন মাতানোর। তখনও তুলি জানত না তার ইচ্ছেটা এত অবলীলায় পূর্ণতা পাবে। ক্ষীণ শব্দে কর্ণ খাড়া করে বেলকনির এক সাইডে ঠেসে দাঁড়ালো তুলি। নিজেকে লুকিয়ে ফেলল এক কোনায়। রক্ত হিম হয়ে গেল তুলির রুমে উকে দিতে। হাতে খাতা নিয়ে আদ্র বসে আছে বিছানায়, চোখে মুখে ক্রোধের চিহ্ন লেগে আছে। কাউকে সামনে পেলে অনাশয়ে পিষে ফেলবে রাগ দ্বারা প্রহার করে। ভয়ে কুকড়ে গেল তুলি, মিনমিন করে বলল, দরকার হলে আজ সারা রাত বেলকনিতে লুকিয়ে থাকবো, তবুও যাবো না রুমে। মেরেই ফেলবে আজকে আমায়। আরেকটু উকি দিতেই কর্ণপাতে ভেসে এলো, গর্ধব একটা, অলওয়েজ আমার কথার খেলাপি। আজ ছাদ থেকে ফেলেই দম নিব। বেলকনিতে লুকিয়ে না থেকে বেরিয়ে আসো জলদি। মাত্রই তো এলেন, উনি কিভাবে জানলেন আমি বেলকনিতে? আন্দাজে ঢিল ছড়ে নিত। এরূপ আকাশ পাতাল ভাবতে ভাবতে তুলি না যাওয়ার সিদ্ধান্ত নিল। ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল এক কোণ ঘেঁষে। কয়েক মিনিট পার হওয়ার পর আদ্রর উপস্থিতি বারান্দায় না পেয়ে উল্টো ঘরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমন সময় দমকা হাওয়া হুহু করে তুলির সারা অঙ্গে হিম ধরিয়ে গেল। সূক্ষ্ম কম্পন ধরল তুলির মনে। মাথার ঘোমটা সরে গিয়ে চুলগুলো অবাধে উঠতে শুরু করলো। তুলি আকাশপানে চাইতেই প্রচন্ড অবাক হলো। এখনই তো কি সুন্দর কমলা লালচে রং ধারণ করেছিল আকাশটা। হুট করেই নিকষ কালো আধারে আবৃত হয়ে গেল। শরীর কাটা দিয়ে উঠল তুলির। বাতাস বইছে এলোমেলো। এক্ষুনি বোধহয় ঝড় উঠবে। বৃষ্টিরূপে পতিত হবে ধরিত্রীতে, ধুয়ে নেবে সকল আবর্জনা। আবার কারো কারো মনের বিতৃষ্ণা। হয়তোবা ঘটতে পারে উল্টো, ঝড়ের সাথে সাথে ছিন্ন দ্বিখণ্ডিত হতে পারে কারো হৃদয় অন্তর। আর মনে আর কিছু ভাবার আগেই বারান্দার দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল তুলির বুকের ধুকপুকনি। শরীরটা থরথর করে কাঁপতে লাগলো মুষলধারে। পৃথিবীর বুকে আছড়ে পড়া বর্ষণ ছোঁয়ায় আদ্র সামনে দাঁড়িয়ে। দেয়ালে পিঠ ঠেকিয়ে রেখেছে, মুখভঙ্গি নিরলস, যা তুলির ভয় বাড়িয়ে দিল। গুটি গুটি পায়ে এগিয়ে এলো আদ্রের কাছে।